নমস্কার বন্ধুরা, আমি দেবদীপ আর আপনারা শুনছেন চ্যানেল অলিখিত অন্ধকার। আজকে যে গল্পটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গল্পটির নাম হলো মেদিনীপুরের অভিশপ্ত নৃত্য ভবন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে অন্ধকারে ডুবে যাই অলিখিত গল্পের খোঁজে। 1982 সালের এক কুয়াশাচ্ছন্ন রাত। মেদিনীপুরের সেই বিশাল হাভেলি আজ নিস্তব্ধ। শুধু ঝিঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের শো শো শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। 3 তলার বিশাল নাচঘরে তখনও মোমবাতি জ্বলছে। আয়নায় প্রতিফলিত হচ্ছে এক অপরূপ সুন্দরীর অবয়ব, রানীমণি। পরনে লাল কাঞ্জিবরম, কপালে বড় রক্ত তিলক, আর তার পায়ে রূপোর ভারী পায়েল। বিজয় সেন মদের গ্লাস হাতে দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে সৃজনশীলতার বদলে তখন কাজ করছিল এক আদিম লালসা। সে রানীমণিকে বলছে, রানী, পায়েলের ছায়া শুধু একটা সিনেমা নয়, এটা আমাদের প্রেমের দলিল হবে। তুমি তুমি শুধু আমার হবে। রানীমণি স্থির গলায় উত্তর দিয়েছিল, বিজয়বাবু, আমি নর্তকী, শিল্প আমার আরাধনা, কিন্তু আমি পণ্য নই। আপনার ছবির হিরোইন হতে পারি, কিন্তু আপনার সম্পত্তি নই। প্রত্যাখ্যান সহ্য করার ক্ষমতা বিজয়ের ছিল না। সেই রাতেই হাভেলির নিস্তব্ধতা ভেঙে গিয়েছিল এক আর্তনাদে, কিন্তু সেই আর্তনাদ বাইরের জগতের কানে অবধি পৌঁছায়নি। কালো পাথরের মেঝের নিচে চাপা পড়ে গিয়েছিল মেদিনীপুরের শ্রেষ্ঠ নর্তকীর স্বপ্ন আর শরীর। পরদিন বিজয় সেন উধাও হয়ে যায়। সিনেমাটি মাঝপথেই বন্ধ হয়ে যায়। লোকে ভাবল রানীমণি হয়তো অন্য কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু হাভেলিটা সেই রাত থেকেই কথা বলতে শুরু করলো। এবার আমরা চলে এসেছি 2026-এ। কলকাতা শহরের কংক্রিটের জঙ্গল আর ট্রাফিকের ক্লান্তি থেকে মুক্তি পেতে চাইছিলেন অমিত রায়। 35 বছর বয়সেই আইটি সেক্টরের ইঁদুর দৌড়ে তার হাঁপিয়ে ওঠার দশা। তার স্ত্রী শ্রেয়া একজন অত্যন্ত গুণী ভরতনাট্যম শিল্পী। তাদের 5 বছরের মেয়ে রিয়াও মায়ের নাচের ভক্ত। একদিন শ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, অমিত, মেদিনীপুরের এই ডিলটা কি সত্যি? রাহুল নামে স্থানীয় এক এজেন্ট তাদের বিশাল এক হাভেলির ছবি দেখাচ্ছিল। মাসে মাত্র 10,000 টাকা দিদি, মালিক বিদেশে থাকেন, তিনি চান শুধু বাড়িটা দেখা শোনা হোক। অমিত একটু খুঁতখুঁতে, তাই সে প্রশ্ন করল, এত বড় বাড়ি আর এত কম দাম, কোনো ঝামেলা নেই তো? রাহুল হাসল, পুরনো বাড়ি তো, একটু সংস্কার লাগবে, তবে জায়গাটা কিন্তু শান্ত। আপনার ফ্রিল্যান্স কাজের জন্য আর দিদির নাচের প্র্যাকটিসের জন্য এর চেয়ে কোনো ভালো জায়গার
পেতেই পারেন না। জানুয়ারির এক সকালে তারা মেদিনীপুর পৌঁছালো। উত্তর পূর্ব কোণে জঙ্গলের ধারে সেই হাভেলি, 3 তলা কালো পাথরের অট্টালিকা। জানলার খড়খড়িগুলো যেন অপলক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। বাগানে শুকনো পাতা আর আগাছার জঙ্গল। ভেতরে ঢুকার পর এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল শ্রেয়া। ধুলোবালির স্তূপের নিচে চাপা পড়ে আছে অভিজাত্য। সবচেয়ে আকর্ষণীয় ছিল নিচের তলার নাচঘরটি। পালিশ করা লাল পাথরের মেঝে, দেয়ালে বড় বড় সেগুন কাঠের ফ্রেমের আয়না। সিলিং থেকে ঝুলছে একটা পুরনো চড়াইওয়ালা ফ্যান, যার ব্লেডগুলো মরচে ধরা। শ্রেয়া উত্তেজনায় বলে উঠল, অমিত, দেখো, এই জায়গাটা যেন শুধু আমার জন্যই তৈরি। রিয়া ততক্ষণে সিঁড়ি দিয়ে ওপরে দৌড়ে গেছে। সে বলল, বাবা, ওপরের ঘরটা কিন্তু আমার। অমিত লক্ষ্য করল সিঁড়ির পাশের দেয়ালে একটা পুরনো অস্পষ্ট অয়েল পেন্টিং। এক সুন্দরী নারী সেখানে নাচছেন, পায়ে তার ভারী অলংকার। ছবিটার দিকে তাকালে মনে হয় সে চোখের তারাগুলো তাদের গতিবিধি লক্ষ্য করছে। প্রথম কয়েকদিন ব্যস্ততায় কাটল। ঘর পরিষ্কার করা, আসবাবপত্র সাজানো। কিন্তু প্রথম রাত থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রাত তখন গভীর। অমিত ল্যাপটপে কোডিং করছিল। হঠাৎ পাশের নাচঘর থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ খুব ছন্দবদ্ধভাবে 1 পা 2 পা ফেলছে। অমিত উঠে সেখানে গেল। নাচঘরে কেউ নেই। চাঁদের আলোয় আয়নাগুলো ঝিকমিক করছে। সে ভাবল হয়তো ছাদে কোনো ইঁদুর বা চড়াই পাখি চলাফেরা করছে। পরদিন সকালে রিয়া ব্রেকফাস্ট টেবিলে বসে বলল, মা, রাতে ওই লাল শাড়ি পরা আন্টিটা খুব সুন্দর নাচছিল। আমাকে বলল তুইও নাচবি। শ্রেয়া চমকে উঠল। কোন আন্টি রে রিয়া? এখানে তো আমার ছাড়া কেউ নেই। রিয়া বলল, আছে তো, ওই যে আয়নার ভেতরে থাকে, তার চুলে খুব মিষ্টি ফুলের গন্ধ। রিয়া স্বাভাবিক গলায় বলল। অমিত আর শ্রেয়া একে অপরের দিকে তাকালো। অমিত হাসানোর চেষ্টা করল। বাচ্চা মানুষ, কল্পনা করছে হয়তো। কিন্তু সেদিন দুপুরে যখন শ্রেয়া নাচঘরে তার প্রথম প্র্যাকটিস শুরু করল, গণেশ বন্দনা, তখন সে নিজেই থমকে গেল। সে যখনই তবলার বলে পা ফেলছে, ঠিক 1 সেকেন্ড পরে অন্য কোনো অদৃশ্য পা মেঝের অন্য প্রান্তে আঘাত করছে। প্রতিধ্বনি নয়, ওটা ছিল একটা পাল্টা তাল। শ্রেয়া নাচ থামিয়ে দিল। সারা ঘর নিস্তব্ধ। হঠাৎ আয়নার কোণায় সে এক ঝলক লাল আঁচল দেখতে পেল। পিছনে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। কিন্তু মেঝের ধুলোবালি যেখানে পরিষ্কার করা হয়নি, সেখানে ছোট ছোট পায়ের ছাপ, যেন কেউ সদ্য আলতা মাখা পায়ে হেঁটে গেছে। অমিত স্থানীয় বাজারে গিয়ে বুড়ো হরিলাল নামের এক মুদির সাথে আলাপ করল। কথা প্রসঙ্গে হাভেলির কথা উঠতেই বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলে উঠল, ও বাড়িতে কেন গেলেন বাবা? ওটা তো রানীমণির খাঁচা। আজও সে মুক্তি পায়নি।
অমিত সংশয়ে জিজ্ঞেস করল, রানীমণি? রানীমণিকে? হরিলাল পুরনো দিনের গল্প শোনাল। বিজয়ের সেই নৃশংসতা, রানীমণির রহস্যময় অন্তর্ধান, আর তারপর থেকে সেই অভিশপ্ত বাড়ির ইতিহাস। সে বলল, যারা ওখানে থেকেছে কেউ সুস্থভাবে থাকতে পারেনি। রানীমণি কাউকে তার সিংহাসনে বসতে দেয় না, বিশেষ করে কেউ যদি সেখানে নাচতে চায় তাহলেই সে রুদ্র মূর্তি ধারণ করে। বাড়ি ফিরে অমিত দেখল শ্রেয়া আচ্ছন্ন হয়ে বসে আছে। রিয়াকে পাওয়া যাচ্ছে না। দুজনে পাগলের মতো খুঁজতে শুরু করলো রিয়াকে। শেষমেশ দেখা গেল রিয়া নাচ ঘরের মাঝখানে একটা ফাটল ধরা পাথরের ওপর বসে আছে। তার হাতে একটা পুরনো মরচে ধরা রূপোর পায়েল। সেটা দেখে অমিত জিজ্ঞাসা করল, এটা এটা কোথায় পেলি রিয়া? অমিতের কণ্ঠে আতঙ্ক। রিয়া বলল, আন্টি মাটি খুঁড়ে বের করে দিল, বলল এটা পড়লে আমি খুব ভালো নাচতে পারবো। রিয়া অদ্ভুত এক ঘোরের মধ্যে বলল, সেদিন রাতেই শ্রেয়া স্বপ্ন দেখল। সে নিজেকে দেখতে পেল 1982 সালের সেই রাতে। বিজয় সেনের নিষ্ঠুর হাত দুটো তার গলায় চেপে বসছে। সে শ্বাস নিতে পারছে না। বিজয়ের মুখটা ক্রমে ক্রমে বদলে যাচ্ছে একটা ছায়াময় দানবের মতো। রানীমণির শেষ চিৎকারটা শ্রেয়ার নিজের মুখ দিয়ে বেরিয়ে এলো। সে ধরফড়িয়ে উঠে বসল। সারা ঘর বরফ শীতল। আয়নার সামনে এক দীর্ঘাঙ্গী নারী ছায়া দাঁড়িয়ে। তার চোখ দুটো দিয়ে আগুনের মতো লাল আভা বেরোচ্ছে। সে বলল, তুই আমার জায়গায় এসেছিস, আমার নাচ চুরি করেছিস। এক অশরীরী ফিসফিসানি ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে লাগলো। এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, নয়তো রিয়াকেও আমি মাটির নিচে নিয়ে চলে যাব। অমিতদের এই বাড়িতে আসার আজ পঞ্চম দিন। মেদিনীপুরের আকাশে কালো মেঘের ঘন ঘটা। অমিত ঠিক করল তারা আজই চলে যাবে, কিন্তু বাধা এলো অলৌকিক দিক থেকে। তাদের গাড়ি স্টার্ট নিল না, মোবাইল নেটওয়ার্ক গায়েব। হাভেলির চারদিকের বাঁশঝাড়গুলো যেন জ্যান্ত হয়ে রাস্তা আটকাতে দাঁড়ালো। হঠাৎ রিয়া নাচ ঘরে গিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। তার মুদ্রাগুলো ভারতনাট্যমের নয়, বরং কোনো এক আদিম যুদ্ধের। তার চোখের মণি পুরোপুরি কালো হয়ে গেছে। রানীমণি, রানীমণি ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। শ্রেয়া চিৎকার করে উঠল। শ্রেয়া বুঝল রানীমণিকে শান্ত করতে হলে তাকে নর্তকী হিসেবেই লড়তে হবে। সে তার পায়ের নুপুর বেঁধে নিল। অমিতকে বলল, অমিত, ওই ফাটল ধরা পাথরের নিচে যা আছে তা বের করো, ওর বিচার দরকার। বাইরে তুমুল ঝড় শুরু হলো। ঘরের ভেতরে শ্রেয়া শুরু করলো মহিষাসুর মর্দিনী। একদিকে এক অতৃপ্ত আত্মার ক্রোধ, অন্যদিকে এক মায়ের লড়াই। শ্রেয়ার প্রতিটি পদক্ষেপে ঘর কেঁপে উঠছে। আয়নাগুলো একটা একটা করে ফাটতে শুরু করলো। রানীমণির ছায়া এখন দৃশ্যমান। সে শ্রেয়ার প্রতিটি স্টেপ নকল করছে, কিন্তু
তার মধ্যে ঘৃণা। শ্রেয়া নাচের মাধ্যমে করুণা আর ভক্তির সঞ্চার করল। এদিকে অমিত কুড়ুল দিয়ে নাচঘরের সেই ফাটল ধরা পাথর ভাঙতে শুরু করলো। কিছুটা খুঁড়তেই বেরিয়ে এলো এক জীর্ণ কঙ্কাল, যার গলায় তখনও একটা সোনার চেন ঝুলছে, সাথে একটা ডায়েরি, রানীমণির ডায়েরি। সেখানে বিজয়ের কুকীর্তির সব প্রমাণ ছিল। কঙ্কালটি স্পর্শ করতেই হাভেলির ভেতরে এক প্রচন্ড আর্তনাদ শোনা গেল। রানীমণির ছায়া থমকে দাঁড়ালো। শ্রেয়া তখন শেষ মুদ্রায়। সে রানীমণির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি বিচার পাবে রানী, আমরা তোমার লড়াই লড়ব। ধীরে ধীরে রানীমণির মুখটা শান্ত হয়ে গেল। তার ছায়াটা ক্রমে ক্রমে মিলিয়ে যেতে লাগলো ধোঁয়ার মতো। রিয়ার শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন পুলিশ এলো। ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত হলো কঙ্কালটি রানীমণির। ডায়েরির সূত্র ধরে কলকাতার বৃদ্ধ ডিরেক্টর বিজয় সেনের নাতিকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং পরিবারের লুকিয়ে রাখা সত্য সামনে এলো। পুরনো কেস রিওপেন হলো। মেদিনীপুরের মানুষ জানতে পারল তাদের প্রিয় নর্তকীর সাথে কি ঘটেছিল। অমিতরা সেই হাভেলি ছেড়ে কলকাতায় ফিরে এলো, কিন্তু কিছু একটা বদলে গেছে। শ্রেয়া আর আগের মতো নাচতে পারে না। তার পায়ের তলায় সবসময় একটা ভারী অদৃশ্য পায়ের চাপ অনুভব করে সে। মাঝে মাঝে গভীর রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অজান্তেই হাত ওপরে তোলে আর নাচের মুদ্রায় দাঁড়িয়ে থাকে। রিয়া এখন বড় হচ্ছে। সে প্রায়ই ঘুমের মধ্যে বিড়বিড় করে, মা, রানী আন্টি বলেছে আমার পায়ে নুপুর পরিয়ে দেবে। মেদিনীপুরের সেই হাভেলি আজও ফাঁকা পড়ে আছে। পর্যটকরা দূর থেকে ছবি তোলে, কিন্তু গ্রামের মানুষ বলে ঝড়ের রাতে এখনো সেখান থেকে নুপুরের শব্দ ভেসে আসে। রানীমণি আজও তার ঘর আগলে বসে আছে। এখানে শেষ হলো আমাদের আজকের গল্প, মেদিনীপুরের অভিশপ্ত নৃত্য ভবন। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের দেখা হবে আবার অন্য কোনো ভয়ের এপিসোডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।